প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে শেষ সময় সেরা চূড়ান্ত প্রস্তুতি হিসেবে প্রশ্ন যে 16 দেখাবো ভৌত বিজ্ঞান, মাধ্যমিক ভৌত বিজ্ঞান। এটা দশম শ্রেণী থেকেও তোমরা দেখতে পারবে। 2017 থেকে 2025 সালের পর্যন্ত আসা সকল প্রশ্ন আমি কিন্তু এক এক করে সমাধান করেছি। তার আঙ্গিকেই 36 মার্কের 32টি 3 মার্কের প্রশ্ন গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আর 2020 সালের 4 দাগ নম্বরের প্রশ্ন এটা আর কি, ঠিক আছে। মোট 12টি 3 মার্কের প্রশ্ন গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান, অর্থাৎ আমরা আজকে 2020 সালের যে 4 দাগ নম্বরে 36 মার্কের প্রশ্ন এসেছে সেই সমাধান। তো এবারে যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। ভৌতবিজ্ঞান 2020 সেটা আমরা যদি প্রশ্ন দেখি এক এক করে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। এখানে টোটাল 12টি প্রশ্ন আছে এবং অনেক প্রশ্নই অথবা আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তার আগে প্রশ্নটা একটু দেখে নেই। এই হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বর অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃতি করো, তারপর একটা অঙ্ক দিছে ওর সাথে। হ্যাঁ, তো অ্যাভোগাড্রোর সূত্র: একই চাপে উষ্ণতায় সমায়তন বিশ্বের সকল গ্যাসেই মৌলিক বা যৌগিক সমান সংখ্যক কোনো বর্তমান। এবারে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলোর মোলার আয়তন V/N প্রায় সমান এবং এসটিভিতে সীমান্ত মান 22.4 লিটার পার মোল। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কীভাবে অ্যাভোগাড্রোর সূত্র উপনীত হওয়া যায়? মনে করি একই চাপ P এবং তাপমাত্রাটি আয়তন ভিতে 3টি পৃথক পাত্রে 3টি গ্যাস, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। ভি আয়তনে হাইড্রোজেন গ্যাসে যদি এক্সটি অণু থাকে তাহলে ভি আয়তন অক্সিজেন এবং ভি আয়তন কার্বন ডাইঅক্সাইডে এক্সটি অণু থাকবে। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে ভি আয়তন কোনো গ্যাসের এন সংখ্যক কোনো বর্তমান থাকলে ভি ইজ প্রপোর্শনাল টু এন বা ভি ইকুয়াল কে এন, যেখানে কি একটি ধ্রুবক। দ্বিতীয় অংশ V/N এর এসটিভিতে সীমান্ত মান 22.4 লিটার প্রায়। এরপর আমার পরের 4-এর 2 এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে 2A + B। এ, বি এবং সি যথাক্রমে 3টি গ্যাসীয় পদার্থের সংকেত। এ বি এর বাষ্প ঘনত্ব 32 এবং 16, তাই সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। এ, বি এবং সি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32, 16। তো এ ও বি এর আণবিক ভর যথাক্রমে 64 এবং 32। যেহেতু কোনো পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ধরি সি গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব এক্স, সি এর আণবিক ভর 2x, যেহেতু 2A + B = 2C, তাহলে 2 × 64 = 128 গ্রাম। এ গ্যাসের সঙ্গে 32 গ্রাম আর বি গ্যাসের মিশ্রিত 4x গ্রাম সি গ্যাস উৎপন্ন করে। তো 128 + 32 = 4x। তো এখান থেকে দেখা যাচ্ছে কাটাকাটি করলে 40 গ্রাম, অর্থাৎ সি গ্যাসের বাষ্প ঘনত্ব 40। এরপর আমরা চলে যাব 4-এর 2-এর অথবা নিচের রাসায়নিক সমীকরণ। এটাও কিন্তু একটা কেমিস্ট্রির অঙ্ক। 2 অণু জিঙ্ক সালফেট অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে, যেটা একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, কত গ্রাম জিঙ্ক অক্সাইড এবং কত মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে? জিঙ্কের আণবিক ভর 65.5 এবং সালফারে 32, অক্সিজেনের 16। তাহলে আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি 2 মোল জিঙ্ক থেকে পাওয়া যায় 2 মোল জিঙ্ক অক্সাইড। 100 মোল জিঙ্ক সালফার থেকে পাওয়া যাবে 100 মোল জিঙ্ক অক্সাইড। 1 মোল জিঙ্ক অক্সাইড 65.5 + 16 যোগ করলে 81.5 মতো 100 মোল হবে 100 গুণ ওটা, অর্থাৎ 8150 গ্রাম জিঙ্ক অক্সাইড। 100 মোল জিঙ্ক অক্সাইড থেকে পাওয়া যায় 8150 গ্রাম জিঙ্ক অক্সাইড। সুতরাং হয়ে গেল উত্তর। এরপরে এই বিক্রিয়াটা আমরা দেখতেছি 2 মোল জিঙ্ক সালফার থেকে পাওয়া যায় 2 মোল সালফার ডাইঅক্সাইড, 1 মোল জিঙ্ক সালফার থেকে পাওয়া যাবে 1 মোল সালফার ডাইঅক্সাইড। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 4-এর 3 তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণ একটি উদাহরণ দাও এবং একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল টি এরকম করে আমরা যদি দেখি কে উষ্ণতা এ 1, তারপরে স্কোয়ার মিটার এবং T2 কে উষ্ণতায় A2 স্কোয়ার মিটার। এই কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক গাণিতিক রূপটি একক সহ লিখো। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণ একটু উদাহরণ হলো তাপ প্রয়োগে করলে থার্মোমিটারের মধ্যে থাকা পারদের প্রসারণ হয়। দ্বিতীয় অংশ একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কেলভিন উষ্ণতায় A1 স্কোয়ার মিটার এবং T2 কেলভিন উষ্ণতায় A2 স্কোয়ার মিটার। ধরি T2 > T1 ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ক্ষেত্রফলের পার্থক্য ডিভাইডেড প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু 1 / উষ্ণতার পার্থক্য। মানটা বসিয়ে দেবো। ক্ষেত্র গুণাঙ্ক 0 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস, সিজিএস এককে, এসে পার কেলভিন। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে? কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন যে বিষয়ের উপর নির্ভর করে তা হলো পদার্থের বেদ, প্রস্তুত ক্ষেত্রফল, উপাদান এবং এর উপর যদি সময় অপরিবর্তিত। পদার্থের বেদ, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন ওই পদার্থের বেদের সাথে ব্যস্তানুপাতিক।
কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহন ওই পদার্থের প্রচ্ছছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। উপাদান, এক এক সময় কোনো পদার্থের মধ্যে দিয়ে যে কতটা তাপ প্রবাহিত হবে তা নির্ভর করে ওই পদার্থের উপাদানের উপর, অর্থাৎ কোনো পদার্থের তাপ পরিধাঙ্ক ওই পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। এরপর পরের প্রশ্ন, আলোর বিচ্ছুরণ কি? একটি কাঁচফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভিতরে বিচ্ছুরণ কি হবে? হ্যাঁ, আলোর বিচ্ছুরণ সাদা বর্ণের যৌগিক আলোক বর্ণালী 7টি রঙে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে আলোর বিচ্ছুরণ বলে। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম এটি আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন যে সাদা আলোর যৌগিক এবং তা প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ায় 7টি বর্ণে বিভক্ত হয়। দ্বিতীয় অংশ, হ্যাঁ, এটি কাঁচফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচফলকের ভেতরে বিচ্ছুরণ হবে। এরপরের প্রশ্ন, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ। ওই প্রিজমের একটি প্রতিসারক তল 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত? তাহলে এই হচ্ছে ত্রিভুজ, এই হচ্ছে 60 ডিগ্রি, I1 I2 দেওয়া আছে। প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু, তাহলে এই সমান আপাতন কোণ I1 30 ডিগ্রি, প্রতিসারক কোণ I2 45 ডিগ্রি। চ্যুতি কোণ হবে I1 প্লাস I2, অর্থাৎ ডেলের সূত্র I1 প্লাস I2 মাইনাস এ, তাহলে 30 45 60 অর্থাৎ 15 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে, বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের ওই আলোর বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাই বায়ু মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, অপর একটি মাধ্যমের প্রতিসারাঙ্ক মিউ সমান 1.5, ধরা যাক ওই মাধ্যমের তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে L1 অ্যাংস্ট্রম। সুতরাং ল্যামডা 1 ইকুয়াল মিউ বাই ল্যামডা বাই মিউ, এখানে 6000 অ্যাংস্ট্রম ডিভাইডেড 1.5 অর্থাৎ 4000 অ্যাংস্ট্রম হবে। ধরা যাক অপর মাধ্যমের গতিবেগ ভি মিটার পার সেকেন্ড, ভি সমান সি বাই মিউ, যেখানে সি হলো শূন্য মাধ্যম আলোর বেগ আর আলোর বেগ 3 × 10⁸ ডিভাইডেড 1.5, যেহেতু তাহলে মানটা বসালে দেখা যায় 2 × 10⁸, ওই নামে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আমরা যদি দেখি পরের প্রশ্ন 4-এর 6তে কি বলেছে? সমান দৈর্ঘ্যের দুটি ধাতব পরিবাহীর এ ও বি এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 ওহম মিটার এবং 3.2 ওহম মিটার × 10⁸ ওহম মিটার। পরিবাহী দুটি আলাদাভাবে একইভাবে প্রভেদ যুক্ত করলেও এদের প্রচলিতের অনুপাত কি হবে? প্রত্যেকটির মধ্যে প্রবাহ মাত্রা একই থাকে। ধরি পরিবাহী দুটি বিভব প্রভেদ ভি ভোল্ট, প্রতিটি মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I অ্যাম্পিয়ার এবং প্রতিটি রোধ হচ্ছে L মিটার। প্রথম পরিবাহীর প্রচ্ছদের ক্ষেত্রফল A1 বর্গমিটার, রোধাঙ্ক ρ1 এবং রোধ R1 সমান ρ1 L বাই A1। দ্বিতীয় পরিবাহীর প্রচ্ছদের ক্ষেত্রফল A2 বর্গমিটার এবং রোধাঙ্ক ρ2 হলে এর রোধ R2 সমান ρ2 L বাই A2। এখন প্রথম পরিবাহীর ক্ষেত্রে V সমান IR1, দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে V সমান IR2, IR1 সমান IR2, তাহলে এখান থেকে I চলে গেলে R1 সমান R2, R1 এর সূত্র বসালাম ρ1 L বাই I1, এখান থেকে এই সম্পর্কটি আসে, অর্থাৎ A1 বাই A2 সমান ρ1 বাই ρ2। A1 বাই A2 সমান মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 1:2, প্রচ্ছদের অনুপাত হবে 1:2। পরের প্রশ্ন হচ্ছে তড়িৎ ক্ষমতা বলতে কি বুঝি? একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াটের অর্থ কি? তাহলে এবং আমাদের প্রথমে অথবা যেটা দেখব, তারপরে ওই 4-এর 7 দেখব। তাহলে দেখা গেছে এক্ষেত্রে দুটি 10 ওহম রোধ শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টি 20 ওহম রোধের সাথে সমান্তরালে যুক্ত করলে অন্তিম সমবায় তুল্য রোধ। তাই R1 10 ওহম, R2 10 ওহম, R3 20 ওহম। তাই R1 R2 যেহেতু শ্রেণী সমবায়, R1 প্লাস R2 হবে R4 20 ওহম। আবার এই দুটো সমান্তরাল 1/20 প্লাস 1/20, তারপরে এটাকে উল্টে দিলে দেখা যায় 10 ওহম, অন্তিম সমবায় তুল্য রোধ 10 ওহম। এরপরে 4-এর 7 যেটা আমরা বলছিলাম, তড়িৎ ক্ষমতা বলতে কি বুঝি? একটি বাল্বের রেটিং, যেটা লেখা তড়িৎ ক্ষমতা কোনো তড়িৎ যন্ত্রে সময় সাপেক্ষে বৈদ্যুতিক শক্তির ব্যয়ের হারকে তড়িৎ ক্ষমতা বলে। দ্বিতীয় অংশ, একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ বাল্বটির দুই প্রান্তে বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাল্বটি প্রতি সেকেন্ডে 100 ওয়াট তড়িৎ শক্তি ব্যয় করবে। তারপর তেজস্ক্রিয় রশ্মি পরমাণু কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলোর মধ্যে কোনটির ভেদন ক্ষমতা এবং কোনটির আনয়ন ক্ষমতা সর্বাধিক? তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় পরমাণুর নিউক্লিয়াস থেকে এবং তেজস্ক্রিয় রশ্মিগুলোর মধ্যে ভেদন ক্ষমতা সর্বাধিক এবং গামা রশ্মি এবং আয়নন ক্ষমতা সর্বাধিক আলফা রশ্মির। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন 4-এ নয়, হাইড্রোজেন এর ধর্মের সঙ্গে 1 মৌলগুলো একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলের দুটি ধর্মের বৈসাদৃশ্য উল্লেখ করো। তাই গ্রুপ সাধারণ উষ্ণতা কঠিন মৌল এবং হাইড্রোজেন হচ্ছে গ্রুপ 1 যেটা, আর হাইড্রোজেন হচ্ছে সাধারণ উষ্ণতায় গ্যাসীয় মৌল। হাইড্রোজেন 17 মৌল দুটি, যেমন তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ধনাত্মক মৌল। সর্বাপেক্ষা 60টি করে ইলেকট্রন থাকে, একমাত্র
কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে অথবা দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 অন্তর্ভুক্ত সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিয়াম এই পরমাণুর ব্যাসার্ধ নিম্নক্রম অনুযায়ী দীর্ঘ পর্যায় সারণীর 16তম অন্তর্ভুক্ত সালফার, অক্সিজেন, টেলুরিয়াম, সেডেরিয়াম এর তড়িৎ ঋণাত্মক ঊর্ধ্বক্রম অনুযায়ী দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 2 এর অন্তর্গত ক্যালসিয়াম, বেরিলিয়াম, স্ট্রনশিয়াম, ম্যাগনেসিয়াম বিজারণ ক্ষমতায় নিম্ন অনুযায়ী মৌল চাহিদার পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ এর অন্তর্গত সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সুজিয়াম পরমাণুর ব্যাসার্ধ নিম্নক্রম অনুযায়ী এইটা, এবং তারপরে যেটা এটা এবং পরেরটা হচ্ছে এই নিম্নক্রম অনুযায়ী এভাবে লিখে দেবে। পরের প্রশ্ন হচ্ছে 10 কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষক গুলোকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণীবিভাগ করা আছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ দাও। তড়িৎ পরিবাহিতার মাত্রা অনুযায়ী তড়িৎ বিশ্লেষ্য তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে শ্রেণীবিভাগ করা আছে। অর্থাৎ গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অধিকাংশ অণু আয়নে বিজিত হয়, বেশি মাত্রায় তড়িৎ পরিবহন করে, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলে। গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সামান্য সংখ্যক অণু আয়নে বিজিত হয়, বেশিরভাগ অণুই অবিজিত থাকে, তাদেরকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। দ্বিতীয় অংশ তীব্র তড়িৎ বিশ্লেষ্য একটি উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন হচ্ছে 4-11 অ্যামোনিয়াম কে বায়ুর অক্সিজেনের দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ করে লেখো। বিক্রিয়া সমেত রাসায়নিক সমীকরণ লেখো। শুষ্ক বিশুদ্ধ অ্যামোনিয়া ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে 1:7.5 আয়তন অনুপাতে অর্থাৎ 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম রেডিয়াম ধাতুর সংকর নির্মিত তারজালির মধ্যে দিয়ে অতি দ্রুত প্রবাহিত করা হয়। অনুঘটক এবং গ্যাস মিশ্রণের সংস্পর্শে কাল 0.0014 সেকেন্ডের বেশি হয় বাঞ্ছনীয় নয়। এর ফলে অ্যামোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা যাইতে হয় নাইট্রিক অক্সাইড উৎপাদন করে। বিক্রিয়াটি উভমুখী তাপ উৎপাদন। দ্বিতীয় অংশ বিক্রিয়াটি সমেত রাসায়নিক সমীকরণ। অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, জল এবং 216 কিলো ক্যালোরি। এরপরে আমরা দেখব 4-12 দুটি ভিন্ন যৌগ এ ও বি একই আণবিক সংকেত C2H6O সম্পন্ন। এই ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। এ ও বি যৌগ দুটির গাঠনিক সংকেত লেখো। এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া সমেত রাসায়নিক সমীকরণ লেখো। এ ও বি উভয় যৌগের একই আণবিক সংকেত C2H6O। সুতরাং এ যৌগটি হবে ইথাইল অ্যালকোহল, বি যৌগটি হবে ডাইমিথাইল ইথার। এদের গঠনিক সংকেত হবে দ্বিতীয় অংশ এ যৌগ অর্থাৎ ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়ার রাসায়নিক সমীকরণটি এটা। এখান থেকে সোডিয়াম অ্যাসিটেট এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এরপরে আমরা অথবা দেখব ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো। বিক্রিয়ার সমেত রাসায়নিক সমীকরণ CNG এর একটি ব্যবহার। ইথিলিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত সাধারণ চাপে প্লাটিনাম বা রেনি নিকেল অনুঘটক উপস্থিতি 200 থেকে 300 ডিগ্রি উষ্ণতায় নিকেল অনুঘটক উপস্থিতিতে হাইড্রোজেন ইথিলিনের সঙ্গে যুক্ত হয়, সম্পৃক্ত হাইড্রোকার্বন উৎপন্ন হয়। দ্বিতীয় অংশ বিক্রিয়াটি সমেত রাসায়নিক সমীকরণ। এবং তৃতীয় অংশ CNG এর ব্যবহার। CNG এর তাপন মূল্য অন্যান্য জ্বালানি থেকে অনেক বেশি হয়, উৎকৃষ্ট জ্বালানি রূপে ব্যবহৃত। যন্ত্রচালিত পরিবহন শিল্পে CNG ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা সবচেয়ে কম হয়, তাই বাস, ট্যাক্সি, অটোরিকশা সহ বিভিন্ন গণপরিবহনের ব্যবস্থায় জ্বালানি রূপে CNG ব্যবহৃত হয়। এই ছিল তোমার সামগ্রিক 2020 সালের প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের বুঝতে সুবিধা হবে। পরিশেষে বলবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।